প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাসানুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, গোল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কিছু অঙ্ক আমি তোমাদেরকে শেখাতে চেষ্টা করব। এই অধ্যায়তে সাধারণত হিসাব বিজ্ঞানের বেসিক কিছু থাকে, যেমন হিসাব সমীকরণটা থাকে, যেটা আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি হিসাব সমীকরণ। তারপরে জাবেদা থাকে, যেটার হেল্প হওয়ার জন্য আমি কিছু লিখে রাখছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই অধ্যায় সাধারণত 2 মার্কের জন্য প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক জাবেদা, তারপরে কোনো নিট ক্রয়, এই ধরনের কিছু উল্লেখ থাকে, নিট দায় বা দায়, এরকম ছোটোখাটো জিনিস থাকে যাতে 2 মার্ক সহজে অ্যান্সার করা যায়। তো প্রথমে আমি এই অধ্যায়ের এই যে কয়েকটা সাজেশন আমি রেখেছি ক্লাস করার উদ্দেশ্যে, ওই প্রত্যেকটার অংশটা আমরা শিখব। তো শুরুতেই দেখো, এখানে একটা প্রশ্ন আছে, জানুয়ারির 1 তারিখে কিছু ঘটছে। তারপরে নম্বর ডিমান্ড বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মানেই তোমরা সবাই জানো শুরুতে যা ঘটে, ওইটার উপরে ডিপেন্ড করে মূলধন বের করতে হবে। এখন মূলধন তৈরি করার আগে আমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে। দেখো, সমীকরণের সূত্রটার দিকে তাকাও। এ সমান এল প্লাস ও ই, শর্ট ফর্মটা আর কি। এই এল মানে দায়, ও ই মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে মূলধন, আয়, এই জাতীয় কিছু। তো মূলধন মানে হচ্ছে কোনো কিছু বিনিয়োগ করে যদি ব্যবসা শুরু করে, কোনো কিছু বিনিয়োগ করে যদি ব্যবসা শুরু করে এবং সেটা যদি মালিকের হয়, নিজস্ব হয়, তাহলে সেটা মূলধন এবং সেটা মালিকানা সত্ত্বের অংশ। আর যদি মালিকের না হয়ে অন্য কারো হয়, লোন হতে পারে, ধার হতে পারে, সেটা মালিকের নয়, সেটা কোথায় যাবে? এই এলে চলে যাবে, এল। তাহলে এই এ সমান সমান এই যে এলের অস্তিত্ব কিন্তু আছে, অর্থাৎ এটা তুমি মূলধন হিসেবে দেখাতে পারবে না। বিষয়টা আশা করি বুঝতে পারছি। এবার আমরা অঙ্কতে চলে যাই। অঙ্কতে বলছে 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব হামিম নগদ 1 লাখ টাকা। এখানে কিন্তু বলে নাই ধার, লোন, এই ধরনের কিছু বলে নাই, সুতরাং এইটা মালিকের হক। তারপর 50,000 টাকার আসবাবপত্র, এটাও মালিকের হক। এবং ব্যাংক থেকে 1 লাখ টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। এই যে ঋণ, এটা কি মালিকের হক নাকি দিতে হবে? অবশ্যই দিতে হবে। সুতরাং মূলধনে তোমার টোটাল পরিমাণ হবে 1 লাখ যোগ 50,000, 1 লাখ যোগ 50,000। কিন্তু সূত্রটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এ সমান এন প্লাস ও ই, মানে মূলধনের পরিমাণটা তো আমরা মুখে বের করছি, কিন্তু এভাবে তো তোমাকে তো মানে এই সমান এল প্লাস ও ই, মানে মোট সম্পদ থেকে মোট বহির্দায় বা মোট দায়গুলো বাদ দিলেই মূলধনের পরিমাণটা বের হয়। এখন যেহেতু প্রারম্ভিক বলছে, তাহলে প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় বের করব। দেখো, প্রারম্ভিক সম্পদ কী কী আছে? নগদ আছে, আসবাবপত্র আছে, ব্যাংক আছে। কেমনে? নগদ টাকা দিয়া 1 লাখ টাকা, আসবাবপত্র আছে 50,000 টাকা, এবং ব্যাংক থেকে যে লোন নিছে এটা তো ব্যাংকই নাকি। এই তলে টোটাল 2.5 লাখ টাকা হচ্ছে অ্যাসেট পাশে সম্পদের দিকে। কিন্তু ব্যাংক থেকে যে লোনটা নিছে এটা তো মালিকের না, এটা তো রিটার্ন করতে হবে। তাহলে এটা অন্যের প্রতি দায়বদ্ধতা আছে বিধায় এটা একটা দায়। এই দায়টা বাদ দিলে তোমার প্রারম্ভিক মূলধনটা বের হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আরেকটা অঙ্কে আমরা দেখি, নম্বরে কী চাইছে? মিস্টার রহমানের দায়ের পরিমাণ চাইছে। মানে টোটাল যে অঙ্ক আছে, এই অঙ্ক থেকে যা যা দায় আছে সবগুলো দায় যোগ করবো। এখানে প্রারম্ভিক এই ধরনের কোনো কথা নাই। তার মানে শুধু এইখান থেকে কোনো দায় নিব আর এখান থেকে নিব না, বিষয়টা কিন্তু এমন নয়। তাহলে এবার আমরা দেখি, জানুয়ারির 1 তারিখে কী বলছে? ব্যাংকে জমা, এটা সম্পদ, নগদ সম্পদ, প্রদেয় হিসাব, এটা একটা দায়। তাহলে এই যে দেখো, জানুয়ারির 1 তারিখের প্রদেয় হিসাব 14,000 টাকা আমরা আনছি। তারপরে এই 14,000 টাকা আনছি। এরপরে আর কি আছে? 3 তারিখে আছে ব্যাংক ঋণ নেওয়া হলো, এটা অবশ্যই দায়, এই 10,000 আমরা নিব। এই যে 10,000 নিছি। আর কি আছে? 8 তারিখে নগদে যন্ত্রপাতি ক্রয়, এখানে দায় নাই। 13 তারিখে এখানেও দায় নাই, যেহেতু পণ্য বিক্রি করছে। 17 তারিখে বেতন প্রদান নাই, দায় নাই। অর্থাৎ আর কোনো এন্ট্রিতে দায় নাই, দায় আছে 2টা। যেহেতু প্রশ্ন বলছে দায়ের পরিমাণ, তার মানে টোটাল অঙ্কে যে কয়টা দায় আছে সবগুলোই আসবে, ছিল 1 তারিখে এবং 3 তারিখে। তাহলে 1 তারিখের প্রদেয় হিসাব, 3 তারিখের ব্যাংক ঋণ, এই দুইটা যোগ করলেই আমাদের মোট দায়ের পরিমাণ বের হয়ে যাবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি।
এই অঙ্কগুলোর এই যে ক পার্ট এগুলো ইজি, এগুলো পারবে ইনশাআল্লাহ। আচ্ছা এইবার দেখো প্রারম্ভিক মূলধন, এটা খুব গুরুত্বপূর্ণ। মালিকানা সত্ত্ব এই যে এখানে আছে দেখো প্রারম্ভিক মূলধন, এই অঙ্কটা তো আছে প্রারম্ভিক মূলধন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো মানে আসার সম্ভাবনা বেশি। তো এখানে দেখো প্রারম্ভিক মূলধনের এই যে আমি ওই মানে ওনার ইকুইটি সমান কি অ্যাসেট থেকে লাইবিলিটিস বাদ দিতে হয়। মানে প্রথমে যে এ সমান এল প্লাস ও ই নাকি, এরপরে এই ও ইকে এই এল প্লাস ও ইকে আমরা সমীকরণের মাধ্যমে যদি সমীকরণের এই ও ইটা রাখি, তাহলে এই এল এর মানে এবার যদি আমরা এই এল প্লাস ও ই সমান এ রাখি, তো এই যদি আমি এই সমীকরণের এই ও ইটা যদি এখানে রাখি, আর এই এল যদি ওই পাশে নেই, তাহলে সমীকরণের এক পাশেরটা গেলে আরেক পাশে প্লাসেরটা মাইনাস হয়, তো এই মাইনাস এল, এটা একটা সমীকরণের হিসাব, এ মাইনাস এল। ঠিক এইখানেও সেম কাজ করছে, ওই যে একটু আগে বুঝলাম প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিলে প্রারম্ভিক মূলধন বেড়ে যাবে, প্রথমটা যেটা এইটা সেটাই। আচ্ছা আরেকটা অঙ্ক আমরা দেখি, প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ। এখানে শুধু প্রারম্ভিক সম্পত্তি, এখানে যেমন এই প্রারম্ভিক সম্পদ যোগ করছে পরে দায় বিয়োগ দিছে, এখানে শুধু প্রারম্ভিক সম্পদ যোগ করতে বলছে, মানে প্রারম্ভিক সম্পদের পরিমাণ বের করতে বলছে। কি কি মানে জানুয়ারির 1 তারিখে নগদ 40,000, এটা প্রারম্ভিক সম্পদ, খুচরা যন্ত্রাংশ এটা প্রারম্ভিক সম্পদ, আর কিছু নাই। তাহলে এই নগদ এবং খুচরা যন্ত্রাংশ এই দুইটা প্রারম্ভিক সম্পদ আমরা যোগ করে বসা দেব, শেষ 2 মার্ক শেষ। আরেকটা আছে নিট ক্রয়। মোট ক্রয় মানে টোটাল যা যা ক্রয় করছে, ক্রয়ের পরে যদি ফেরত থাকে ক্রয় মানে কোনো কারণে বিনামূল্যে, মানে কোনো বিজ্ঞাপন থাকে বিনামূল্যে টাকার বিনিময় ছাড়া, তখন ওগুলো বাদ দিয়ে আমরা নিট ক্রয়টা বের করবো। এই প্রশ্নে যেহেতু নিট ক্রয়ের কথা বলছে এবং প্রারম্ভিক এই ধরনের কোনো শব্দ নেই, তাহলে টোটাল অঙ্কের দিকে আমরা তাকাবো। টোটাল অঙ্কের দিকে আমরা যখন দেখি তখন আমরা দেখছি যে 25,000 টাকার একটা ক্রয় আছে 5 তারিখে, আর বিনামূল্যে পণ্য বিতরণ আছে 19 তারিখে 4,000। তাহলে এই দুইটাই যেমন এই যে আমরা পণ্য ক্রয় করছি 25,000 টাকা, এই 25,000 টাকার তো পণ্য আমাদের গোডাউনে আছে। এরপরে আমরা 19 তারিখ আমরা আর কোনো কি মানে ক্রয় করি নেই, এরপরে 19 তারিখে আছে আমরা ফ্রি বিজ্ঞাপন দিছি, বিতরণ করছি। তার মানে এটা আমার টোটাল যে 25,000 টাকা পণ্য বা মজুদ ছিল এখান থেকে এই পণ্যটা আমরা বিজ্ঞাপন হিসেবে ফ্রি দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কমে গেছে। তাহলে পণ্য ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ দিলে নিট ক্রয়টা বের হয়ে যাবে। নিট মানে যত বিয়োগ যাবে সব বিয়োগ দেওয়ার পরে অবশিষ্ট ফাইনাল যেটা থাকবে ওইটা হচ্ছে নিট। আশা করি বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসানুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আজকে আমি প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসের দ্বিতীয় পাঠে উপস্থিত হলাম। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায় থেকে সাধারণত 2 মার্কের জন্য কী কী অঙ্ক আসতে পারে সেগুলো আমরা দেখিয়েছি। এখন আজকে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব, যে কিভাবে হিসাব সমীকরণে প্রভাব ফেলে বা কিভাবে হিসাব সমীকরণটা করা হয় আমরা সেটা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে 2023 সালের এই যে জনাব হামিম নগদ 1 লাখ টাকা, এই অঙ্কটারই আমরা হিসাব সমীকরণ, অর্থাৎ এই হিসাব সমীকরণটা আমরা দেখব। নিশ্চয় আমি তোমাদেরকে ছবি দিয়ে দিয়েছি, ওখানে তোমরা ক্লিয়ার দেখতে পারবে। যদি ভিডিওটি একটু ঘোলা দেখো, আশা করি তোমরা ছবি দেখে দেখে হেল্প নিতে পারবে। এবং ক্লাস শেষ করে ক্লাস বুঝলে বাসায় অবশ্যই বই থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা স্ট্রং হবে, শক্তিশালী হবে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখো হিসাব সমীকরণের সূত্রটা কি, এ সমান এল প্লাস ও ই। এ মানে অ্যাসেট, তাহলে অ্যাসেটের একটা পাশ থাকবে, আর সমান সমান এল প্লাস উই দায় ও মালিকানা সত্ত্ব থাকবে। তো দেখো হিসাব সমীকরণে তাই করা হয়েছে, এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, একদম সূত্রটাকে টেবিল আকারে সাজাইছে। খালাস, এই সূত্রটাকে টেবিলে সাজাইছে, বিশাল কিছু না, কথা একই। একটা আমরা সমীকরণে প্রকাশ করছি আর একটা টেবিলে সাজাইছি, দ্যাটস ইট। সমীকরণ মানে সমানকরণ, হিসাব সমীকরণ হিসাবের সমানকরণ। এই যে দেখো সমান চিহ্ন আছে, তার মানে উভয় পাশ সমান থাকবে, না হলে কি হবে না। এবার প্রথম যাবতীয়টা আমরা দেখি, নগদ 1 লাখ টাকা, তাহলে নগদের একটা সম্পদের ঘর হবে, আসবাবপত্রের একটা ঘর হবে, ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে তো ব্যাংকের একটা ঘর হবে। এই গেল প্রথম পাশ।
বাকিতে পণ্য ক্রয়, এটা প্রদেয় হিসাব নামে একটা দায় সৃষ্টি হবে। ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি দেব? ও এখানে তো তারিখ দিছে, সরি। হিসাব সমীকরণের 1, 18, 22 ও 31 তারিখ। 1, 18, 22 ও 31 তারিখ। তাহলে 1 তারিখ আর 18 তারিখ, 22, 31, অর্থাৎ লাস্ট 3টা এবং প্রথমটা। তাহলে 18 তারিখে বলছে অফিস সরঞ্জাম ক্রয়। তাহলে এখানে অফিস সরঞ্জাম নামে একটা সম্পদের ঘর হবে। এই যে অফিস সরঞ্জাম নামে একটা সম্পদের ঘর, আর ক্রয় করলে নগদ টাকা কমে যায়। তাহলে নগদ টাকার ঘর তো অলরেডি আছে, শেষ। কমিশন পাওয়া গেল। কমিশন পেলে একটা আয়, তাহলে নগদ টাকা বাড়ছে, অন্যদিকে কমিশন বাবদ আয় ঘটছে। আয় মানে রেভিনিউ। তার মানে মালিকানা সত্ত্বে যোগ হবে। এই যে দেখো, এই ব্র্যাকেটটা মানেই মালিকানা সত্ত্ব। ব্র্যাকেটের ভিতরে যে বিস্তারিত ই, সি মানে ক্যাপিটাল মানে মূলধন, আর মানে রেভিনিউ মানে আয়, ই মানে এক্সপেন্স মানে খরচ, ডি মানে উত্তোলন, ক্যাপিটাল থেকে উত্তোলন বাদ যায়। তার মানে এখানে আয় বুঝাইছে। আয় মানে কি প্লাস আর মানে কি মালিকানা সত্ত্বের ঘরে যোগ হবে। কমিশন পাওয়া গেল, তাহলে কি নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব প্রাপ্ত, কমিশন হিসাব ক্রেডিট। আবার বেতন প্রদান করা হলে এটা একটা খরচ, নগদ টাকা কমে গেছে, নগদের ঘরে মাইনাস হবে। আর বেতন একটা খরচ, তাহলে এই মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস হবে। এবার আমরা মূল অঙ্কটা দেখি। প্রথম জাবেদা ছিল 1 তারিখে জাবেদা ছিল নগদান হিসাব, নগদে 1 লাখ টাকা। তাহলে আমি নগদের ঘরে 1 লাখ দেখলাম। আসবাবপত্র ছিল 50,000, আসবাবপত্র ঘরে 50,000 লিখলাম। ব্যাংক ঋণ নিল 1 লাখ, ব্যাংকের ঘরে আমি 1 লাখ লিখলাম, টোটাল 2.5 লাখ। তাহলে আমার সমান এই দায় ও মালিকানা সত্ত্বের দিকেও আমার 2.5 লাখ মিলাইতে হবে। তো ব্যাংক ঋণ কি মালিকের হক? কখনোই না। সুতরাং এটা ব্যাংক ঋণটা মালিকানার হকের দিকে আসবে না, এটা আলাদা দায়ের ঘরে দেখাতে হবে। আর বাকি 1.5 লাখ এটা মালিকের মূলধন, ইনভেস্ট, বিনিয়োগ, মূলধনের ঘরে বসছে। আশা করি বুঝতে পারছি। এরপরে 18 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় 8,000 টাকা। তাহলে অফিস সরঞ্জাম ক্রয় 8,000 টাকা দিয়ে কিনলে নগদ টাকা চলে যায়। কী করে? নগদ টাকা চলে যায়। তো নগদ টাকার ঘরে মাইনাস 8,000। অন্যদিকে অফিস সরঞ্জাম নামে একটা আসবাবপত্র, একটা সম্পদ আসছে, এই অফিস সরঞ্জামের ঘরে আবার 8,000 বসাইছি। তাহলে একবার মাইনাস হয়েছে, একবার প্লাস হয়েছে। তার মানে সমান সমান আছে, অর্থাৎ আগের ব্যালেন্সটাই আছে। এখানে মাইনাস করছি, এখানে প্লাস করছি, এখানে মাইনাস আর এখানে প্লাস, সুতরাং কি সমান। তাহলে এই পাশে কিছুই মানে কোনো ইফেক্ট পড়বে না, এ পাশে কোনো ইফেক্ট পড়বে না। আর এখানে তোমরা এই যে এই 1 লাখ, 1 লাখ টাকা এখানে নামাই দিতে হবে। হ্যাঁ, এটা তো পুরাতন ছবি, বই থেকে ছবি তুলছি। তারপরে এই যে 1.5 লাখ, এই 1.5 লাখ এখানে নামাই দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। 22 তারিখের এন্ট্রি, 22 তারিখে কমিশন পাওয়া গেলো 10,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 8,000 বিয়োগ করলে 92,000 টাকা এখানে বসাতে হবে। তারপরে 10,000 দেবো। আর যদি তোমরা এরকম না চাও, তাহলে এরকম ঘর দেওয়া যাবে না, ডাইরেক্ট থাকবে, সমান দিয়ে দিব আমরা। এরকম যে কলম দিব না, দিব না, কলম হচ্ছে এটা, মানে এই দাগগুলো দেবো না যদি আমরা বিয়োগ করে না বসাতে চাই। আর যদি দাগ দাও, তাহলে এই 1 লাখ থেকে এই 1 লাখ তো এখানে নামাইছি, পরে 8,000। একটু দেখি কোনো আধুনিক পদ্ধতি করা আছে কিনা। এই যে দেখো, এই 2,20,000 নামানো, 2,20,000 এখানে নামাইছি, পরে 48,000 বিয়োগ দিয়ে 1,72,000, আবার 1,72,000 এখানে নামাইছি, আবার পরে 6,000 বিয়োগ হয়েছে 1,66,000। যদি এভাবে দাগ দাও তাহলে এটা করতে হবে। যাই হোক, তোমরা মূল অঙ্কটা বুঝাও। মূল অঙ্কটা এরপরে কি বলছে? কমিশন পাওয়া গেলো 10,000, তাহলে নগদ 10,000 বাড়ছে, অন্যদিকে মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে এই 10,000 প্লাস, আবার মালিকানা সত্ত্বের করে 10,000 প্লাস। তারপরে শেষ কি বলছে? বেতন প্রদান। তাহলে 15,000 টাকা আমাদের কমে গেছে, মাইনাস নগদ টাকা চলে গেছে। তাহলে বেতনের ঘরে 15,000, নগদের ঘরে মাইনাস 15,000, অন্যদিকে মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস 15,000। এরপরে যোগ বিয়োগ করলে তোমাদের হিসাব সমীকরণটা বের হয়ে যাবে। আসি আমরা আরেকটা হিসাব সমীকরণ দেখি। এই হিসাব সমীকরণটা আমরা একটু দেখি। দেখো, জানুয়ারি 1 তারিখে নগদ আছে 1.5 লাখ, আসবাবপত্র আছে 30,000 এবং 70,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে ওই সেম একই কাহিনি, নগদের ঘরে দিবে একটা, আসবাবপত্রের ঘরে দিবে একটা, নগদ। এখানে কিন্তু ব্যাংক ঋণ বলে নাই, শুধু ঋণ বলছে। তার মানে এটা তুমি বন্ধু বান্ধব থেকে ঋণ নিয়েছো বা যে কোনোভাবে ঋণ নিয়েছো, এটা তোমার নগদ হাতে ক্যাশ আছে। হ্যাঁ, তাহলে তোমার এমনি নগদ 1.5 লাখ আর হাতের 70 ক্যাশ, টোটাল 2,20,000 হচ্ছে ক্যাশ, নগদ তোমার হাতে আছে। দেখছো 2,20,000 এখানে দেখাইছে।
আর প্রথম জাবেদাটাতে ব্যাংক ঋণ বলছে, যে যার কারণে ব্যাংকের ঘরে আলাদা দেখাইছি, মানে এটা ব্যাংকে আছে, তোমার হাতে নাই। বিষয়টা আশা করি বুঝতে পারছো। এরপরে আসবাবপত্র নামে সম্পদ দেখানোর পরে এই ঋণ তো তোমার অধিকার না, এই জন্য ঋণের আলাদা দায় দেখাইতে হবে, আর বাকিটা তোমার অধিকার, যেটা মালিকানা সত্ত্ব, যেটা কি মালিকানা সত্ত্বের ঘরে বসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই যে দেখো, এই 1,50,000 আর 30, এটা তোমার নিজের, এটা বসছে। তারপরে 5 তারিখের ঘটনা, পণ্য ক্রয়, তাহলে ক্রয় হলে নগদ টাকা কমে, নগদ টাকা মাইনাস করছি, অন্যদিকে মূলধনের করে মাইনাস করছি, মানে আমার মালিকের হকটা কমে। পরে উত্তোলন 6,000 টাকা, এটাও আমার কি নগদ টাকা কমছে এবং মালিকের হক কমছে 6,000 টাকা। আবার ও বাকিতে পণ্য বিক্রি রয়ে গেছে না 35,000, বাকিতে পণ্য বিক্রি করলে কি আমার আয় বাড়ে, মালিকের হক বাড়ে, কিন্তু আমি নগদ টাকা পাই নাই, আমার দেনাদার বাড়ছে, তাহলে প্রাপ্য হিসাব দেনাদার 35,000, আর অন্যদিকে মালিকানা সত্ত্ব 35,000 প্লাস হয়েছে। কমিশন পাওয়া গেল 3,000, তাহলে নগদ টাকা 3,000 বাড়ছে, এটা চাই নেই। তাহলে কত করতেছে যে 1, 5, 12 ও 19, 1, 5, 12 ও 19 উত্তোলন পর্যন্ত, 25 এবং 30 এগুলো চাই নেই। তাহলে আরগুলো এখানে থাকলে আমরা ওইভাবে বসাইতাম আর কি, 1, 5, 12 ও 19 এই পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে এই যে এই দিনাজপুর বোর্ড 22, তোমরা দেখে নিও, সেমভাবে তোমাদের হিসাব সমীকরণের অঙ্কটা এইভাবেই হবে। অর্থাৎ হিসাব সমীকরণের বিস্তারিত আমরা একটু বুঝাবো, একটু পরে বুঝাইয়া আমরা জাবেদাতে চলে যাবো, যে আরেকটু বোঝাবো যে হিসাব সমীকরণটা মূলত কী। দেখো তাহলে হিসাব বিজ্ঞান বিষয়টা, হিসাব সমীকরণ বিষয়টা কি। হিসাব সমীকরণের সূত্র তো এইটা সবাই জানি, এ সমান এল প্লাস ও ই। তার বিস্তারিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস, ব্র্যাকেটের ভিতরে থাকবে সি প্লাস আর, মানে মূলধন বিনিয়োগ ক্যাপিটাল, প্লাস রেভিনিউ যে আয়টা হয়েছে, মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, মানে উত্তোলন এবং খরচ। উত্তোলন এবং খরচ, এই উত্তোলন এবং খরচ এক্সপেন্স ব্যয়ের মাধ্যমে মালিকের হক, মালিকের হাতে যেটা থাকে এটা কমে, আর ক্যাপিটাল তো মালিকের হক, এটা বাড়লো, আর রেভিনিউ মানে আয়, এটাও বাড়লো, মালিকের অধিকার বাড়লো। তো এই হচ্ছে ও এর পূর্ণরূপ বা বিস্তারিত রূপ, বর্ধিত রূপ। হ্যাঁ, তারপরে এই যে তোমাদের এমসিকিউ তো আসতে পারে যে এ প্লাস এ সমান এল প্লাস ও এর বর্ধিত রূপ কি। আচ্ছা ওকে, এবার আমরা হিসাব সমীকরণটা নিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করি। দেখো হিসাব সমীকরণের টেবিলটাতে দেখো, প্রথমে তারিখ দিয়া, এই উদ্ধৃত্তের ঘর লাগবে না, এগুলো আগে থাকতো, এখন থাকে না, এগুলো দরকার নেই, উদ্ধৃত্তের ঘরের প্রয়োজন নেই। হ্যাঁ, তারিখ দিয়া প্রথমে সম্পদের একটা সাইড থাকবে, পরে দায় ও মালিকানা সত্ত্বের আরেকটা সাইড থাকবে, মাঝখানে কিন্তু অবশ্যই সমান সমান চিহ্নটা থাকতে হবে, কারণ সমীকরণেই তো সমান সমান চিহ্ন রয়েছে, অর্থাৎ দুই পাশ সমান থাকবে। আর আরেকটা জিনিস খেয়াল করবা, একটা এন্ট্রি শেষ করার পরে খেয়াল রাখবে সমান হয়েছে কিনা, যেমন নগদ 40, খুচরা যন্ত্রাংশ 10, তাহলে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হচ্ছে 50,000, মালিকানা সত্ত্ব কি 50,000। এবার দেখো আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাইলাম, সম্পদ এবং খরচ ডেবিট ব্যালেন্স যদি বাড়ে, কমলে তাহলে তার উল্টাটা হবে। যেমন নগদ টাকা কিন্তু একটা সম্পদ, নগদ টাকা কি একটা সম্পদ। এই যে দেখো নগদের ঘরে এই যে ব্র্যাকেট দিয়ে দেখাইছে, এর মানে কি কমছে। যদি ব্র্যাকেট ছাড়া দিত তাহলে ডেবিট, ব্র্যাকেটের ভিতরগুলো ক্রেডিট, স্বাভাবিক হিসাব। আবার এইগুলা, এই মালিকানার সাথে এগুলো ক্রেডিট ব্যালেন্স, তাহলে ব্র্যাকেটেরটা হবে ডেবিট ব্যালেন্স, উল্টাটা। অর্থাৎ যেগুলা আমরা ডেবিট ব্যালেন্স বলতেছি, এগুলো বাড়লে ডেবিট, কমলে তার উল্টাটা হবে। সম্পদ ও খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায় ও আয় ক্রেডিট ব্যালেন্স, কোন ব্যালেন্স বললে ক্রেডিট ব্যালেন্স, কিন্তু বাড়লে ক্রেডিট, কমলে ক্রেডিট। আর যিনি পান তিনি ডেবিট, যিনি দেন তিনি ক্রেডিট, জাবেদা করার জন্য যথেষ্ট। এবার দেখো একটা জাবেদা আমরা দেখি, জাবেদা দেখার আগে হিসাব সমীকরণটা বুঝাই। বলছে জানুয়ারি 1 তারিখে এই যে নগদ 40,000, 10,000 টাকার খুচরা যন্ত্রাংশ নিয়ে মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করে, তার মানে কি বিজনেস শুরু করলে ওটা মূলধন। তো নগদান হিসাব ডেবিট, খুচরা যন্ত্রাংশ হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, এটাই তো জাবেদা হবে। তো দেখো ডেবিট পাশে নগদান হিসাব সম্পদের করে বসাইছি, খুচরা যন্ত্রাংশ করে সম্পদের করে বসাইছি, আর মূলধন হিসাব যেহেতু ক্রেডিট, এখানে এক্সট্রা কোনো দায় নাই, তাই মূলধনের ঘরে ডাইরেক্ট মানে মালিকানা সত্ত্বের করে আমরা বসাইছি, শেষ। এবার প্রত্যেকটা জাবেদা করে করে আমরা হিসাব সমীকরণ বসাবো। তাহলে এবার জানুয়ারির 2 তারিখের
জাবেদাটা কি, দোকান ভাড়া নগদ 4,000 টাকা প্রদান। তো নগদ যদি ভাড়া দেয় আমাদের নগদ টাকা কমে, অন্যদিকে ভাড়া নামক একটা খরচ বৃদ্ধি পাইছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখছো, জাবেদা করলে এটা হবে। তখন এখানে আমরা এই নগদের ঘর থেকে আমরা মাইনাস করতাম, আর অন্যদিকে মালিকানা সত্ত্বের ঘর থেকে আমরা মাইনাস করতাম। এই যদি ওরা করতে দিত, যেহেতু ওরা তারিখ নির্দিষ্ট করছে তাই সমাধান এখানে ওরা করে নাই। এখন খ বিভাগে কয়েকটা জিনিস আসতে পারে, যেমন আধুনিক পদ্ধতি হিসাবে শ্রেণী বিভাগ নিম্নরূপ, মানে হিসাবে শ্রেণী বিভাগ দেখাও। এই যে লেনদেন সমূহের আধুনিক পদ্ধতি হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। তো আধুনিক পদ্ধতি মানে হচ্ছে এইটা, এই যে অ্যাসেট, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এই রেভিনিউ এক্সপেন্স, সি মাইনাস ডি মানে মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল থেকে ড্রয়িং মানে উত্তোলন মানে ক্যাপিটাল থেকে ম্যানেজ যায়। তো ড্রয়িংটা মূলত বিষয় না, সি মানে ক্যাপিটাল মানে মালিকানা সত্ত্ব বা মূলধন। হ্যাঁ, তাহলে আধুনিক পদ্ধতিতে যখন আমরা হিসাবে শ্রেণী দেখাবো তখন আমরা ওই যে জাবেদার ঘর করতে হবে না। হ্যাঁ, তোমরা জাস্ট জাবেদের মতো ভাড়া হিসাব, নগদের হিসাব দুইটা পক্ষ রাখবা, রাখার পরে এই হিসাবের শ্রেণী ব্যয় হিসাব, ভাড়াটা একটা ব্যয় আর নগদান একটা সম্পদের হিসাব, শেষ। আধুনিক পদ্ধতিতে 4 প্রকারে হিসাব শ্রেণীবদ্ধ করা যায়। একটা সম্পদ, দায় মানে এ এবং এল, এটা তো থাকবেই। আর ও এর মধ্যে রেভিনিউ, এক্সপেন্স আর মালিকানা সত্ত্ব মানে মূলধন, এই 5টা, টোটালি 5টা থাকে। বুঝতে পারছি আধুনিক পদ্ধতিতে। আবার এই যে খ নম্বর এখানে জাবেদা চাইছে, জাবেদা তোমাদেরকে বোঝানোর কিছু নাই। জানুয়ারির 2 তারিখে বাকিতে পণ্য ক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, কারণ পাওনাদার বাড়ছে, দায় বাড়ছে। অন্যদিকে 5 তারিখে বলছে 25,000 টাকার মূল্যের একটা ডেলিভারি ভ্যান ক্রয়। তার মানে কি, এটা তো তোমার ব্যবসাটা বুঝতে হবে কী নিয়ে ব্যবসা শুরু। যাই হোক, এটা বলেই দিছে ডেলিভারি ভ্যান মানে ডেলিভারি করার জন্য, মালামাল ডেলিভারি করার জন্য এই ভ্যানটা আমরা কিনছি। তার মানে আমরা পণ্য কি হিসেবে কিনি নাই, এটা আমরা বিক্রির উদ্দেশ্যে কিনি নাই, এটা আমাদের সম্পদ। তাহলে অফিস সরঞ্জাম, হ্যাঁ, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং অন্যদিকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। যা বেদা তোমাদেরকে বোঝানোর আসলে কিছু নাই আশা করি। তারপরেও না বুঝলে তোমরা আমাকে পার্সোনালি দেখাইবে যে স্যার এই জাবেদাটা কীভাবে, বা বাসায় যখন ট্রাই করবে কোনো জাবেদার সমস্যা হলে বলবে স্যার এই জাবেদাটা কীভাবে হয়েছে। ভালো স্টুডেন্টের গুণ বা লক্ষণ কিন্তু এগুলা, আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এখানে দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে বলছে। মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার। তো প্রথমে মূলধন, এখানে কিন্তু প্রারম্ভিক বলা নাই, তার মানে টোটাল অঙ্কটা দিয়ে আমরা মালিকানা সত্ত্ব বের করবো। যা যা মালিকের যেই যে ঘটনাগুলোতে মালিকের অধিকার মালিকানা সত্ত্বে হিসাব সমীকরণে যাবে ওইগুলো এখানে বসবে। তো যেমন ধরো প্রথম এন্ট্রিতে এই যে 20,000 টাকা নগদ, ব্যাংকে জমা 20,000, নগদ 30,000 এবং প্রদেয় হিসাবও আসবে মাত্র 15,000। তাহলে 20, 30, 15 এই প্রদেয় হিসাব ছাড়া মানে বাকি ধার যেগুলো আনছ, প্রদেয় মানে তো পাওনাদার, যে তোমার থেকে পাবে, ওই পাওনাদারের বা প্রদেয়টা তোমার অধিকার না। বাকি 3টা 20, 30, 15 টোটাল কত? 55,000 তোমার হক। হ্যাঁ, 20, 50, 65,000 তোমার হক, 65,000 তোমার হক। এবং 20, 30, 15 কত? 50 আর 65 মাইনাস 14 কোনটা? ওই যে প্রদেয় হিসাব। হ্যাঁ ঠিক আছে, এই প্রদেয় হিসাবটা তোমার হক না, এটা মাইনাস করতে হবে আমাকে। আর ব্যাংকে জমা নগদ টাকা 30,000, প্রদেয় হিসাব 14,000, রাজপত্র 15,000। এখন এইগুলো বাদ দেওয়ার পরে তোমার প্রারম্ভিক যে মূলধন এটা বের হয়েছে। এরপরে দেখো 13 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটা কিন্তু তোমার হক না, মালিকানা সত্ত্ব না, মালিকের অধিকার না। নগদে যন্ত্রপাতি ক্রয়, এটা কিন্তু কী হয়েছে? কমছে। যন্ত্রপাতি ক্রয় হইলে মালিকের অধিকার না, কারণ যন্ত্রপাতি একটা সম্পদ। তাহলে সম্পদের ঘরে যাবে আর নগদের ঘরে যাবে, তার মানে কি মালিকানা সত্ত্বের ঘরে যাচ্ছে না। 13 তারিখে পণ্য বিক্রয়, এটা মালিকের ঘরে যাচ্ছে। একদিকে নগদ পাওয়া গেলে 12,000, অন্যদিকে 8,000 হচ্ছে কি তোমার প্রাপ্য হিসাব, এবং টোটাল 20,000টাই মালিকানা সত্ত্বের ঘরে যাবে। তাহলে এই যে দেখো পণ্য বিক্রয় 20,000 এখানে যোগ হবে। বুঝতে পারছো? কারণ বিক্রয়টার মাধ্যমে মালিকানা সত্ত্ব বাড়ে। সেমভাবে
বেতন প্রদানের মাধ্যমে মালিকানা সত্ত্ব কমে 6,000 টাকা কমছে, খরচ হয়েছে তোমার। পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্য ক্রয়, যন্ত্রপাতি বা কোনো আসবাবপত্র ক্রয় করলে কিন্তু মালিকানা সত্ত্ব কমবে না, কারণ পণ্যটাকে আমরা পণ্য হিসাব লিখি না, আমরা ক্রয় হিসাবে দেখাই। অর্থাৎ খরচ হলে এই যে সূত্রটা আছে, এক্সপেন্স মানে খরচ হলে তোমার এখানে কমবে, রেভিনিউ হইলে বাড়বে, উত্তোলন হইলে কমবে, ক্যাপিটাল বিনিয়োগ দিলে বাড়বে, এই মালিকানা সত্ত্ব, ওনার ইকুইটি। এখন কোনো সম্পদ কিনলে এটা কিন্তু এ নিয়ে খেলা করবে, কোনো সম্পদ কিনলে এ নিয়ে খেলা করবে। কীরকম? একদিকে সম্পদ বাড়বে প্লাস অন্যদিকে সম্পদ নগদ টাকা কমবে। সুতরাং এই অ্যাসেটের পাশে বাড়বে, অ্যাসেটের পাশে কমবে। তোমার এই ও ইতে কোনো ইফেক্টই ফেলতেছে না। আশা করি তোমরা মালিকানা সত্যটাও বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি হিসাব সমীকরণ নিয়ে তোমরা ক্লিয়ার হয়েছো। তারপরেও তোমরা বাসায় চেষ্টা করবে, দেখবে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে মেসেজ দেবে। ধন্যবাদ।